স্বাগত এখন জনপদে, আপনাদের সাথে পুরো আয়োজনে থাকবো আমি তানজিম শাফিন। টাঙ্গাইলে সাসেক 2 প্রকল্প 1 বছরে শেষ হওয়ার কথা থাকলেও 4 বছরে কাজ হয়েছে মাত্র 40%। কাজ শেষ না হওয়ায় ঈদযাত্রায় ভোগান্তির সংখ্যা উত্তরাঞ্চলে চলাচলকারীদের। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নানা প্রস্তুতির দাবি সংশ্লিষ্টদের। হয়তো একটা গাড়ির লগে একটু গাড়ি লাগলে তখন একটা গ্যাঞ্জাম লাগে, এতে যানজটের সৃষ্টি হয়। এর আগে কাজগুলো করলে আমরা দ্রুত পরিবারের কাছে আমরা যাইতে পারবো। 4 লেন চালু থাকবে ইনশাল্লাহ, এবং কোনো ধরনের জ্যাম হওয়ার কোনো সম্ভাবনা নাই বলে আমরা আশা করতেছি। নিষেধাজ্ঞা না মেনে শরীয়তপুরের অভয় আশ্রমে চলছে মাছ শিকার। সময় মতো খাদ্য সহায়তা না পাওয়া, ঋণের বোঝা আর ঈদের বাড়তি খরচ মেটাতে নদীতে নামতে বাধ্য হচ্ছেন বলে দাবি জেলেদের। 40 কেজি কি আর আঙ্গ মাছ পুরাইব আর খামুকে আর কিস্তি মিস্তি ভেবে খুব তারা জাল পায় না, কিস্তি ছাড়া কোনো লোক নেই। রোজার ঈদে কিন্তু সবাই নতুন কাপড় চাপড় চায়, কিন্তু আমরা তো জেলে আমরা দিতে পারি না। এ নিয়েও বিস্তারিত থাকছে এখন জনপদে, তবে শুরুতেই ঈদযাত্রার খবর। কদিন বাদেই ঈদের ছুটিতে ঢাকা ছাড়তে শুরু করবে ঘরমুখো মানুষ। ঈদযাত্রাকে সামনে রেখে এরই মধ্যে নতুন করে সাজছে বিভিন্ন রুটের গণপরিবহনগুলো। তবে যাত্রীচাপ সামাল দিতে গিয়ে দৌরাত্ম্য বাড়ে ফিটনেসবিহীন গাড়িরও। পরিবহন বিশেষজ্ঞদের পরামর্শ, নির্বিঘ্নে বাড়ি ফেরা নিশ্চিত করতে নজরদারি বাড়াতে হবে। অন্যদিকে ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে যাত্রী হয়রানি বন্ধ ও মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবহন নেতাদের। সাজিদা আরাফাতের প্রতিবেদন। স্বপ্নযাত্রার প্রস্তুতি চলছে, আর কদিন পরেই ঈদের আনন্দকে ভাগাভাগি করতে নারীর টানে বাড়ি ফিরবে মানুষ। সে যাত্রাকে পরিপূর্ণ করতে দম ফেলবার ফুরসত নেই পরিবহন মালিক শ্রমিকদের। ওয়ার্কশপ ঘুরে দেখা যায় নতুন রূপে রাস্তায় নামতে তৈরি হচ্ছে নতুন বাস, চলছে মেরামত, রঙিন আবহে সাজছে মহাসড়কের যাত্রীবাহী গাড়ি। নতুন বাসের জন্য তৈরি হচ্ছে নতুন সিটও। করা রঙের কাজ করা, সব কাজগুলো করা, পুরান গাড়িগুলো নতুন করে আমরা আবার ডেলিভারি দেই। এর মধ্যে নতুন গাড়িও আছে। মোটামুটি এই ব্যস্ততার ভিতরে 25 রোজার ভিতরে আমাদের সব গাড়িগুলো ডেলিভারি হয়ে যাবে ইনশাল্লাহ। পুরান নতুন সবই আমরা কাজ করি, রিভারিং কাজটাও বেশি করি। নতুন কাজটা একটু কম হয় আর কি, রিভারিং কাজটা একটু বেশি হয়। সকাল 9টার থেকে রাত 12টা বাজে, 1টা বাজে, 2টা বাজে, কাম দীক্ষা, এই কামে কোনো টাইম নেই। আমরা গাড়ির ফ্রেম বানাই, ওই যে সিটের ফ্রেম, এবং গাড়ির ডেকোরেশনে কাজ করি। গাড়ির সিট বানাই, গাড়ির পর্দা বানাই, গাড়ির টুপি বানাই। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির তথ্যমতে এবার ঈদে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর থেকে গ্রামে ফেরা মানুষের প্রায় 75% ফিরবেন সড়ক পথে, আর তাই বেড়ে যায় গণপরিবহনের চাহিদা। তবে নতুন গাড়ি তৈরি বা পুরনো গাড়ি মেরামত হলেও ঈদে চাহিদার তুলনায় গণপরিবহন সংকট যেন নতুন নয়। আর এই সংকটকে পুঁজি করে বেশ কিছু সুযোগ সন্ধানী ফিটনেসবিহীন গাড়ি মহাসড়কে যাত্রী পরিবহন করে। রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য বলছে, গেল বছর ঈদে প্রায় 358টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে প্রায় 367 জন। আহত হয়েছে অন্তত 1,500 মানুষ, যা 2023 সালের তুলনায় 39.20% বেশি। ঈদের ছুটিতে লাখ লাখ মানুষের আনন্দযাত্রায় যুক্ত হতে যাচ্ছে এসব নতুন বাস। আর এসব তৈরিতে দিনরাত এক করে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। তবে অভিযোগ আছে, এসব নতুন বাসের পাশাপাশি প্রতি বছর ঈদযাত্রায় মহাসড়কে যুক্ত হয় ফিটনেসবিহীন লক্কর ঝক্কর বাসও। এর ফলে ঘটে দুর্ঘটনা। এমন বাস্তবতায় পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সচেতন হওয়ার পাশাপাশি প্রয়োজন কঠোর আইন প্রয়োগ করা। বিশেষজ্ঞদের পরামর্শ, মহাসড়কে স্বস্তি ফেরাতে নিতে হবে সমন্বিত পদক্ষেপ। কর্তৃপক্ষ কেন আছে? কর্তৃপক্ষের দায়িত্ব আছে গাড়িগুলিকে শুধু রংচং করে ফিট করে ফেলবে, কিন্তু কাঠামোগত আনফিট আছে, এটা তো তাদেরই কি দেখা দরকার। সুতরাং আমার মনে হয় ভিজিলেন্সটা শুধু
ঈদের কিছুদিনের সময়ের মধ্যে দেখা উচিত না, এটা বিস্তৃত করা উচিত। স্বস্তিদায়ক যাত্রায় মেয়াদোত্তীর্ণ গাড়ি চলাচল নিয়ন্ত্রণ ও মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে সমন্বিত উদ্যোগে কঠোর পদক্ষেপ নেয়ার আশ্বাস এই খাতের মানুষদের। সিটি এবং সুপারবান সার্ভিসে যে সমস্ত গাড়ি চলাচল করে এই সমস্ত গাড়ির প্রতিটা কোম্পানিকে নিয়ে মিটিং করেছি এবং তাদেরকে সতর্ক করেছি। এই ড্রাইভারগুলি ম্যাক্সিমাম লাইসেন্স হলো লাইট লাইসেন্স, হেভি লাইসেন্সধারী না। অতএব আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব কোনো অবস্থাতেই যেন সিটি সুপারবানের গাড়ি লং রুটে যাত্রী বহন করতে না পারে। ঈদে বাড়ি ফিরতে প্রতি বছরই যাত্রীদের গুনতে হয় বাড়তি ভাড়া, সাথে দৌরত্ব বাড়ে টিকিট কালোবাজারি ও ফিটনেসবিহীন গণপরিবহনের। তবে এবছর এসব বন্ধের উদ্যোগের কথা বলছেন পরিবহন নেতারা। বাড়তি ভাড়া, তারপরে ছিনতাই, মলম পাটি এগুলো বন্ধ করার জন্য এইগুলোর সাথে ব্যক্তি বিশেষ জড়িত থাকে। একজন ব্যক্তির বা একটা অংশের অন্যায়কে আমরা গোটা কমিউনিটির বদনাম হতে দেব না। এ কারণে আমরা বলছি এটা 24 ঘন্টা মনিটরিং থাকবে। ঈদযাত্রায় মহাসড়কে লোকাল বাস নিয়ন্ত্রণের পাশাপাশি সব ধরনের শৃঙ্খলা রক্ষায় ভূমিকা নিতে হবে হাইওয়ে পুলিশ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। তবেই আনন্দযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন হবে। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। টাঙ্গাইলে সাসেক 2 প্রকল্পের কাজ শেষ না হওয়ায় আসন্ন ঈদে যানজটের চরম ভোগান্তির শঙ্কায় রয়েছে মহাসড়ক ব্যবহারকারীরা। তবে প্রকল্প ব্যবস্থাপকের দাবি, ঈদে 4 লেনের সুবিধা পাবে ঘরমুখী মানুষ। আর ঈদযাত্রা নির্বিঘ্ন করতে 65 কিলোমিটার মহাসড়ককে পালাক্রমে 750 পুলিশ দায়িত্ব পালন করবেন বলে জানায় জেলা পুলিশ। কাউসার আহমেদের তথ্য ছবিতে প্রতিবেদন। টাঙ্গাইলের এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত চলছে সাসেক 2 প্রকল্পের আওতায় ফেজ 5 অংশের কাজ। এক দফা মেয়াদ বাড়িয়ে চলতি বছর কাজ শেষ হওয়ার কথা থাকলেও গেল 4 বছরে কাজ হয়েছে মাত্র 40 ভাগ। ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি ও তদারকির অভাবে কাজের এই ধীরগতি বলে অভিযোগ মহাসড়ক ব্যবহারকারীদের। উত্তরাঞ্চল সহ অন্তত 23 জেলার লাখো মানুষ মহাসড়কটি ব্যবহার করে। আসন্ন ঈদে যানবাহনের বাড়তি চাপে যানজটের ভোগান্তির শঙ্কায় আছেন তারা। ঈদের সময় গাড়ির চাপ থাকে বেশি, পেছনের চাপ থাকে বেশি। কাজ কমপ্লিট হয়ে গেলে স্বাভাবিক যানজট আর থাকবে না। ঈদের আগে কাজগুলো করলে আমরা দ্রুত পরিবারের কাছে আমরা যাইতে পারবো। এছাড়া ফিটনেসবিহীন ও বেপরোয়া গতির যানবাহন, অদক্ষ চালক, ওভারটেকিং সহ নানা কারণে দুর্ঘটনার শঙ্কার পাশাপাশি রয়েছে ডাকাতি আতঙ্ক। ফিটনেসবিহীন যানবাহন থাকলে তো যে কোনো সময় যে কোনো জায়গায় ওটা নষ্ট হয়ে যায়। যেখানে ওভারটেকের জায়গা নাই সেখানে ওভারটেক করে বেপরোয়া চালায় ওই চাপ চুপ দেওয়া, হয়তো একটা গাড়ির লগে একটু গাড়ি লাগলে তখন একটা গ্যাঞ্জাম লাগে, এতে যানজটের সৃষ্টি হয়। এলেঙ্গা 12 বছর আগে 12টা বাজে টাকা দিয়েছে আমার কত টিপি। তবে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে 4 লেনের সুবিধা দেওয়ার আশ্বাস দেন প্রকল্প ব্যবস্থাপক। আর যমুনা সেতুতে টোল বুথ বাড়ানোর পাশাপাশি নানা ব্যবস্থার কথা জানান সংশ্লিষ্টরা। এক্সিস্টিং 2 লেন অ্যান্ড নিউ 2 লেন ঈদ উল ফিতর উপলক্ষে 4 লেন চালু থাকবে ইনশাল্লাহ, এবং কোনো ধরনের জ্যাম হওয়ার কোনো সম্ভাবনা নাই বলে আমরা আশা করতেছি। সাধারণত আমরা 6টা বুথে গাড়ি চালাই। ঈদের সময় আমাদের আরও 3টা অ্যাডিশনাল, অর্থাৎ 9টা 18 বুথে কাজ চলবে। আমাদের যারা উদ্ধার বাহিনী আছে আমাদের নিজস্ব, আমাদের 2টা র্যাকার সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। এদিকে ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি নানা ব্যবস্থার কথা জানান জেলা পুলিশ সুপার। এই রুগ্ন যানবাহনের ব্যাপারে আমাদের কিন্তু সুস্পষ্ট দিক নির্দেশনা, এইগুলো ব্যবহার করা থেকে একেবারেই বিরত থাকতে হবে। 24 ঘন্টা এখানে প্রায় 750 লোক এখানে এই মহাসড়কের উপর কিন্তু ডিউটি করবে। স্বাভাবিক সময়ে যমুনা সেতুতে প্রতিদিন 18 থেকে 20 হাজার যানবাহন পারাপার হলেও ঈদে সে সংখ্যা বেড়ে হয় অন্তত 50,000। এখন টাঙ্গাইল। চট্টগ্রামের বহুল আলোচিত শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাজধানীর শপিং মল বসুন্ধরা শপিং মল থেকে তাকে আটক করা হয়েছে। চট্টগ্রামের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, অস্ত্রবাজি, খুনসহ একাধিক মামলার আসামি এই সাজ্জাদ হোসেন। বিস্তারিত থাকছে ওমর ফারুকের প্রতিবেদনে। মোহাম্মদ সাজ্জাদ ওরফে ছোট সাজ্জাদ, যার নামে চট্টগ্রাম থানায় রয়েছে হত্যা, জমি দখল, অস্ত্র ও চাঁদাবাজি সহ একাধিক মামলা। 2024 সালের 4 ডিসেম্বর চট্টগ্রাম নগরীর অক্সিজেন এলাকায় সাজ্জাদকে ধরতে গেলে পুলিশের উপর গুলি চালান তিনি।
এবছরের জানুয়ারিতে ফেসবুক লাইভে এসে প্রকাশ্যে চট্টগ্রাম বাইজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পেটানোর হুমকিও দেন সাজ্জাদ। তোরা আর তো বাজি থাকতেনি যেটা তাহস না কেন আয় তো নারিয়ে প্রয়োজন মরে যাই তোরা মারিয়ে নেয়। এমন ঘটনার পরপরই সাজ্জাদকে ধরিয়ে দিতে পুরস্কারও ঘোষণা করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। অবশেষে শনিবার রাত 9:30টায় রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্সের সামনে চট্টগ্রামের এই শীর্ষ সন্ত্রাসী ও তার স্ত্রীকে গ্রেফতার করা হয়। যা সাধারণ জনগণের সহযোগিতায় তাকে বসুন্ধরা সিটি থেকে গ্রেফতার করতে সক্ষম হই। পরবর্তীতে ডিএমপির তেজগাঁও থানার পুলিশকে আমরা আহ্বান করি এবং একই সাথে আমরা আমাদের যে রিকুইজিশন প্রেরণ করি। সিএমপির তেজগাঁও থানার পুলিশ ফোর্স ঘটনাস্থলে এসে আমাদেরকে পুলিশ আসামি সহ আমরা তাদেরকে তেজগাঁও থানায় নিয়ে আসি। তার বিরুদ্ধে সিএমপির এবং চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় মোট 16টি মামলা রয়েছে। সাজ্জাদের অন্যান্য সহযোগীদের ধরতেও কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। আমাদের যে থানায় তার মামলা আছে ওই থানায় নিয়ে যাব। বাইজিদ থানা, চাঁদগাঁও থানা, হাটাজারি থানা, অর্থাৎ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এলাকায় তার বিরুদ্ধে মামলা আছে, আমরা ওখানে নিয়ে যাব চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এলাকায়। এরপর রাতেই তাকে চট্টগ্রাম নেওয়া হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। ওমর ফারুক, এখন, ঢাকা। ফরিদপুরে ছাত্র জনতার ব্যানারে ধর্ষণ ও নিপীড়ন বিরোধী পদযাত্রা বিক্ষোভ কর্মসূচি চলছে। সেখানে আছেন সহকর্মী মফিজুর রহমান শিপন, জানবো তার কাছ থেকে। শিপন, জানবেন বিক্ষোভকারীরা কি দাবি জানাচ্ছেন? আপনাকে জানিয়ে রাখি যে বিক্ষোভকারী অর্থাৎ ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভকারীরা মূলত ধর্ষণ এবং নিপীড়নের বিরুদ্ধে তাদের এই প্রতিবাদ, এবং যারা ধর্ষণের সাথে সরাসরি সম্পৃক্ত তাদেরকে সর্বস্ব শাস্তি নিশ্চিত করা এবং সেটা প্রকাশ করা, যাতে এমন ভাবে শাস্তি নিশ্চিত করা যাতে দুঃসাহস এই জাতীয় কর্মকাণ্ডে দেখানোর মতো দুঃসাহস দেখাতে না পারে। অন্যদিকে বিচার বিভাগে অব্যবস্থাপনার ব্যাপারেও তাদের কথা রয়েছে, দাবি রয়েছে। তারা ফরিদপুর প্রেস ক্লাবের সামনে থেকে এখানে জড়ো হচ্ছে সবাই। এখান থেকে সবাই পদযাত্রা সহকারে চলে যাবে জেলা প্রশাসকের কার্যালয় হয়ে কোর্ট চত্বরে যে অবস্থান নেবে সেখানে বিক্ষোভ করবে, এমনটি আমাদের জানিয়েছেন ফরিদপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যিনি সদস্য সচিব হিসেবে রয়েছে মাসুদ রানা, তিনি বলেছেন যে আমাদের এই দাবি সারা দেশের মানুষের সাথে আমাদেরও একই দাবি, যে দাবিটা হচ্ছে মাগুরার আসিয়াকে নির্মমভাবে প্রাণ দিতে হয়েছে, সেই আসিয়ার মতো ঘটনা বাংলাদেশের ইতিহাসে আর কোনো কিছু না ঘটে, সেই ব্যাপারে তারা দৃষ্টান্তমূলক শাস্তি চায় এবং যারা এই কর্মকাণ্ডের সাথে জড়িত তাদেরকে প্রকাশ্যে শাস্তি দিতে হবে যাতে অন্যরা এই দুঃসাহস দেখাতে না পারে। তো এখন আমি দেখতে পাচ্ছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্র জনতা কিন্তু ধীরে ধীরে কিন্তু আসতে শুরু করেছে এবং তাদের কর্মসূচি রয়েছে বেলা 11:30 এবং এখান থেকে 11:30 তারা মূলত পদযাত্রা শুরু করে তারা বেরোবে এবং বিভিন্ন রকম স্লোগান তারা দেবেন। এখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অর্থাৎ নারী এবং পুরুষ উভয় কিন্তু আসছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এই যে যেখানে অবস্থান করছে মানুষজন, তাই সেখানে কিন্তু সাধারণ মানুষও আসছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষও কিন্তু ধীরে ধীরে আসা শুরু করেছে। আমি কথা বলেছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যিনি সদস্য সচিব হিসেবে রয়েছেন মাসুদ রানার সাথে। তিনি বলেছেন যে আমাদের এই কর্মসূচি মূলত রমজানের কারণেই খুব বড় সড়ো করা কঠিন হচ্ছে, সেই কারণেই শহর কেন্দ্রিক যে মানুষগুলো রয়েছে তাদের সমর্থন যারা রয়েছে তাদেরকে নিয়েই কিন্তু করছে। তারপরেও কিন্তু তারা প্রত্যাশা করছে বিপুল সংখ্যক মানুষ এই কর্মসূচিতে সাড়া দেবে বলে এমনটি তারা প্রত্যাশা করছে। শাপিন, ফরিদপুর থেকে ধর্ষণ বিরোধী বিক্ষোভের বিস্তারিত জানাচ্ছিলেন মফিজুর রহমান শিপন। উৎপাদন বৃদ্ধি ও জাটকার নিরাপদ বিচরণ নিশ্চিত করতে দেশের 5টি অভয়াশ্রমে চলছে ইলিশ সহ সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা। শরীয়তপুরের পদ্মাতেও 20 কিলোমিটার এলাকা জুড়ে এই নিষেধাজ্ঞা চলছে, তবে তা মানছেন না জেলেরা। মাছ শিকারের পর তা বিক্রি হচ্ছে নদীর তীরে। জেলেদের অভিযোগ, সময় মতো খাদ্য সহায়তা না পাওয়া, ঋণের বোঝা আর ঈদের বাড়তি খরচ মেটাতে নদীতে নামতে বাধ্য হচ্ছেন তারা। বিস্তারিত শরীয়তপুর থেকে সজীব খানের তোলা ছবিতে কাজী মনিরুজ্জামানের প্রতিবেদনে। শরীয়তপুরের পদ্মা নদীর সুরেশ্বর এলাকা, তীরে নোঙর করে রাখা শত শত জেলে নৌকা, জাল মেরামতে ব্যস্ত জেলেরা দল বেঁধে নিচ্ছেন মাছ ধরার প্রস্তুতি। জেলেদের কর্মব্যস্ততা দেখলে বোঝার উপায় নেই জাটকা সংরক্ষণ নিশ্চিতে পদ্মার 20 কিলোমিটার এলাকায় সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা চলছে। একের পর এক জেলে জাল নৌকা নিয়ে ছুটছেন মাঝ নদীতে। এ যেন মাছ শিকারে জেলেদের প্রতিযোগিতা। ভেদরগঞ্জের বেড়াচাক্কি গ্রামের বাবুল আক্তার নদী ভাঙনে হয়েছেন সর্বশান্ত। মাছ শিকারেই তার জীবনের একমাত্র অবলম্বন। ছোট ডিঙি নৌকায় 2 শিশু ছেলে আর ভাগ্নেকে নিয়ে নেমেছেন মাছ শিকারে, সেখানেও বিধিবাম।
নদীতে নামলেই দিতে হয় টাকা। 2 মাসের নিষেধাজ্ঞার এরই মধ্যে 2 সপ্তাহের বেশি সময় পার হলেও মেলেনি খাদ্য সহায়তা। তাই বাধ্য হয়েই নিষেধাজ্ঞা অমান্য করে নেমেছেন মাছ শিকারে। 40 কেজি দিয়ে কি আর আঙ্গ মাছ ফুরাইব আর খামকে দিয়ে আর কিস্তি মিস্তি ভেবে খুব টেনশনে আছি। বাবুল আক্তারের মতো প্রশাসনকে তোয়াক্কা না করে শরীয়তপুরের পদ্মা নদীর 20 কিলোমিটার অভয়াশ্রমে চলছে অবাধে মাছ শিকার। জেলেরা আইন অমান্য করে নদীতে জাল নৌকা অবাধে চলাচল করছেন, আর এরই মাঝে চলছে প্রশাসনের লোক দেখানো অভিযান। অপরাধের কথা স্বীকার করছেন জেলেরাও। যারা জাল পায় না, কিস্তি ছাড়া কোনো লোক নেই। বাজু কি কমের, এই যে নদী ভাঙ্গা মানুষ সব 40 কেজি করে জাল ধরে মনে হয় 5 জনও হয় না। রোজারিতে কিন্তু সবাই নতুন কাপড় চাপড় চায়, কিন্তু আমরা তো জেলে আমরা দিতে পারি না। দৌড়তলে তো চালানি করে জাল দেয়, করবো পেটের দাম দেয়, খাইতে হয়। তবে ইলিশের বংশবিস্তার নির্বিঘ্ন করতে জনবল সংকট থাকলেও অভিযান সফল হচ্ছে বলে দাবি মৎস্য কর্মকর্তার। যেহেতু মৎস্য অধিদপ্তর একা এই জায়গাটা কাজ করে না, কম্বিংভাবে নৌ পুলিশ, কোস্টগার্ড একসাথেই কাজ করি এবং আমরা এটা সমন্বয়ের মাধ্যমে আরও বেশি অভিযান যাতে পরিচালনা করা যায় আমরা সেই ব্যবস্থা নিচ্ছি। আমরা শরীয়তপুরের পদ্মা নদীর নড়িয়া থেকে চাঁদপুরের মতলব পর্যন্ত 20 কিলোমিটার নদীতে জাটকা সংরক্ষণে 5ম অভয়াশ্রম ঘোষণা করেছে সরকার। এ সময় শরীয়তপুরের 15,446 জেলেকে দেয়া হবে 80 কেজি করে খাদ্য সহায়তা। কাজী মনিরুজ্জামান, এখন শরীয়তপুর। বিশ্বের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 6061 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী এমএস ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। নৌ বাণিজ্য বাড়াতে আশুগঞ্জ বন্দরে চলছে আধুনিক কার্গো টার্মিনাল নির্মাণ কাজ। এতে বন্দরের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি পাওয়া যাবে বিপুল রাজস্ব। এই নিয়ে বিস্তারিত জানাতে আজিজুল সঞ্চয় যুক্ত হচ্ছেন। সঞ্চয়, জানাবেন এই নতুন কার্গো টার্মিনালে ব্যবহারের সুবিধা কারা পাবেন, পাশাপাশি নির্মাণ কাজের অগ্রগতি কতটা দেখছেন? শাফিন, তার আগে আপনাকে একটু জানিয়ে রাখি, আন্তর্দেশীয় বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে 2008 সালের পরে এই আশুগঞ্জ নৌবন্দরটিকে পোর্ট অফ কল ঘোষণা করা হয় এবং তারপর থেকে আসলে এই বন্দরটি আন্তর্জাতিকভাবে কিন্তু এই বন্দরের যে কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়েছিল। এবং আমরা যেটি দেখেছি যে 2010 সালের পর থেকে কিন্তু এই আশুগঞ্জ নৌবন্দর ব্যবহার করে ভারতের পালাটানা বিদ্যুৎ কেন্দ্রের মালামাল সহ বেশ কিছু ভারতীয় কিন্তু বেশ কিছু পণ্যের চালান কিন্তু এই বন্দর ব্যবহার করে। তারা কলকাতা থেকে তাদের যে বন্দর আছে সেই বন্দরটি দিয়ে তারা নৌপথে আশুগঞ্জ বন্দর নিয়ে এসেছিল এবং তারপরে এই আশুগঞ্জ বন্দর থেকে সেটি আবার আখাউড়স্থল বন্দর দিয়ে তারা কিন্তু নিজ দেশে পরিবহন করেছে। তার মধ্যে পালাটানা বিদ্যুৎ কেন্দ্রের মালামাল সহ ডাল সহ বেশ কিছু পণ্য তারা ইতিমধ্যে পরিবহন করেছে এবং মূলত এটি করা হয়েছিল আসলে ট্রান্সশিপমেন্ট চুক্তির আওতায় এই কাজটি কিন্তু করা হয়েছিল। তবে আসলে এই আশুগঞ্জ নৌবন্দরটি কিন্তু ভৌগোলিক অবস্থানের ফলে একটি গুরুত্বপূর্ণ বন্দর, ফলে স্বাভাবিকভাবেই কিন্তু এই বন্দরের আধুনিকায়ন কাজ করার জন্য কিন্তু দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন এই বন্দরের যারা আসলে ব্যবহারকারী আছেন, বিশেষ করে এই বন্দরে যারা আসলে ব্যবহারকারী আছেন তারা কিন্তু দীর্ঘদিন ধরে একটি দাবি জানিয়ে আসছিলেন। তবে আসলে এই কাজটি কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু থমকে ছিল। এবং একটু জানিয়ে রাখি শাফিন, এই আশুগঞ্জ নৌবন্দরকে ঘিরে কিন্তু এই বন্দর এলাকাতে বেশ কিছু ব্যবসা বাণিজ্য গড়ে উঠেছে, বিশেষ করে ধান, চাল, রড, সিমেন্ট, সার সহ বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য কিন্তু এখানে ছড়িয়ে পড়েছে এবং এসব ব্যবসায় কিন্তু প্রতি বছর অন্তত 18,000 কোটি টাকা লেনদেন হচ্ছে বলে আমরা এখানকার যারা ব্যবসায়ী নেতৃবৃন্দ আছেন তাদের কাছ থেকে আমরা তথ্য পেয়েছি। শাফিন, আপনি যেটি জানতে চেয়েছেন যে আসলে এখানকার যেই কার্গো টার্মিনাল যেটি নির্মাণ কাজ চলছে সেটির অগ্রগতি সম্পর্কে, একটু আপনাকে জেনে রাখি এই আধুনিক কার্গো টার্মিনালটির কাজ কিন্তু গত বছর শুরু হয়েছিল এবং এটি চলতি বছরের ডিসেম্বর নাগাদ এই কাজটি শেষ হতে পারে বলে এখানকার যারা প্রকল্প সংশ্লিষ্ট আছেন তারা আমাদেরকে জানিয়েছেন। এবং শাফিন, আমরা কথা বলেছিলাম এই প্রকল্পের পরিচালক আইয়ুব আলীর সঙ্গে, তিনি জানিয়েছেন যে এই কার্গো টার্মিনালের অধীনে কিন্তু এখানে সাব স্টেশন, 2টি কাভার্ড স্টোরেজ, 2টি ওপেন স্টোরেজ ছাড়া ট্রাক ইয়ার্ড সহ কিন্তু বেশ কিছু অবকাঠামো এখানে রয়েছে এবং যার ফলে এই বন্দরের স্বাভাবিকভাবেই কিন্তু এই বন্দরের যে অবকাঠামোগত যে সক্ষমতা আছে সেটি কিন্তু অনেকাংশেই কিন্তু বেড়ে যাবে বলে তারা আমাদেরকে মনে করছেন। এবং তারা মূলত এই কাজটি করছেন যে এই যে পূর্বাঞ্চলের সঙ্গে নৌপথে কিন্তু বাণিজ্য সম্প্রসারণের জন্য যে অবরিত একটা সুযোগ রয়েছে সেই সুযোগটি কাজে লাগানোর জন্য আসলে তারা এখানে কিন্তু একটি বৃহৎ প্রকল্প নিয়েছে এবং এই প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হচ্ছে 219 কোটি টাকা এবং এটির ব্যয় হচ্ছে বিশ্বব্যাংকের অর্থায়নে কিন্তু এই কাজটি চলছে। এবং আইয়ুব আলী বলছেন যে আসলে এটি তারা এই ডিসেম্বর নাগাদ কাজটি তারা শেষ করার কথা ছিল, এই আগস্ট নাগাদ এই কাজটি তারা শেষ করার চেষ্টা করছিলেন। তবে যেহেতু কিছুটা জটিলতার কারণে তারা বলছেন যে এই ডিসেম্বর নাগাদ হয়তো এই কাজটি তারা শেষ করতে পারবেন। শাফিন, আমরা যেটি দেখতে পেয়েছি যে এখানে এখন কিন্তু এই
নদীর পার ঘেঁষে অর্থাৎ বন্দরে কিন্তু এখানে যেই জেটির যে কাজ সেটি কিন্তু এখন চলছে। এছাড়া কিছু অবকাঠামোগত কাজ কিন্তু আমরা দেখতে পেয়েছি, এখানে বেশ কিছু কাজ চলছে। এখানকার সংশ্লিষ্টরা বলছেন যে তারা কিছুটা দ্রুত গতিতে কিন্তু কাজ, যেহেতু এটি অগ্রাধিকার প্রকল্প, সেক্ষেত্রে তারা আসলে খুব দ্রুত যেন কাজটি তারা শেষ করতে পারেন সেই লক্ষ্যে কিন্তু তারা কাজটি চালিয়ে যাচ্ছেন। তবে তারা আশা করছেন যে হয়তোবা ডিসেম্বর নাগাদ এই কাজটি তারা শেষ করতে পারবেন। একটু জেনে রেখে শাফিন, এই আশুগঞ্জ নৌবন্দরে প্রতি মাসে অন্তত শতাধিক জাহাজ এবং বাল্কহেড আসে এবং 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 এই বাল্কহেডগুলো থেকে কিন্তু স্বাভাবিকভাবে আসলে যেই পণ্য লোড আনলোডে কিন্তু সময় লাগে বেশি, যেহেতু আসলে এখানে মাত্র দুটি জেটি রয়েছে এবং এই জেটি স্বল্পতার কারণে আসলে এই যে জাহাজ থেকে পণ্য লোড আনলোডে কিছুটা বেশি সময় লাগে এবং এর ফলে এই যে ব্যবসায়ীরা কিন্তু আর্থিকভাবে কিছুটা ক্ষতিগ্রস্ত হন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। সেজন্য আসলে তারা বলছেন যে আসলে এখানে যেন দ্রুত যেন এই বন্দরে যে আধুনিকায়ন যে কাজটি আছে সেটি যেন তারা যেন শুরু করতে পারেন বা এটি যেন শেষ করা হয়। একটু জেনে রাখি শাফিন, এই আধুনিক টার্মিনালের ক্ষেত্রে এখানে কিন্তু নতুন 3টি জেটি করা হচ্ছে এবং এই জেটির ফলে এখানকার যেই জেটির যে স্বল্পতা যেটি ছিল, অর্থাৎ জেটি সংকটের কারণে যেই জাহাজ থেকে যে পণ্য লোড আনলোডের যে সমস্যার যেটি ছিল সেটি কিন্তু আর থাকবে না বলে এখানকার সংশ্লিষ্টরা বলছেন। এবং ব্যবসায়ীরা কিন্তু বলছেন যে এই আধুনিকায়ন কাজটি সম্পন্ন হয়ে গেলে পরে এখানকার যে ব্যবসা বাণিজ্য যেটি আছে সেটি অনেকটাই সম্প্রসারিত হবে এবং সরকার কিন্তু বিপুল অঙ্কের রাজস্ব পাবে। তো শাফিন, আমার কাছে এই ছিল আশুগঞ্জ নৌবন্দর থেকে এখানকার যেই কার্গো টার্মিনালের যে কাজ চলছে সেই সংক্রান্ত সবশেষ তথ্য। যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজুল সঞ্চয়। চলতি মৌসুমে আলুর ফলন ভালো হওয়ায় চাপ বেড়েছে কোল্ড স্টোরেজে, তবে ধারণ ক্ষমতা কম থাকায় দীর্ঘ অপেক্ষায় থাকতে হচ্ছে ব্যবসায়ী ও কৃষকদের। এ নিয়ে আরও জানাতে কিশোরগঞ্জের পাকুন্দিয়ার 11 সিন্দুর কোল্ড স্টোরেজ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মশিউর কায়েস। কায়েস, জানাবেন কোল্ড স্টোরেজে ধারণ ক্ষমতা কম থাকায় কৃষক এবং ব্যবসায়ীরা কি ধরনের ভোগান্তির মুখোমুখি হচ্ছেন? শাফিন, ভোগান্তির কথা যদি বলি, যেহেতু রমজান মাস, সেক্ষেত্রে এখানে আমরা দেখেছি যে বেশ কিছু আলু বোঝাই করা যে ট্রাকগুলো রয়েছে সেগুলো কিন্তু 3 দিন পর্যন্ত কিন্তু সেখানে অপেক্ষা করছে গত 3 দিন যাবত। এবং তারা কিন্তু এখান থেকে এই যে তাদের যে দীর্ঘ লাইন লেগে আছে, এই লাইনের কারণে কিন্তু তারা দীর্ঘ সময় এখানে অপেক্ষা করতে হচ্ছে। আমরা দেখেছি বেশ কয়েকজন এই দীর্ঘ সময় অপেক্ষা করে কিন্তু অসুস্থ হয়ে যেতে। তো এখানটায় আসলে ধারণ ক্ষমতা একটা ব্যাপার আছে, যে ধারণ ক্ষমতা যে পরিমাণ রয়েছে, এবার যেহেতু আলুর ফলনটা ভালো হয়েছে সেক্ষেত্রে কিন্তু কৃষক এবং ব্যাপারীরা কিন্তু এখানে আলু নিয়ে এসেছে আগেভাগেই এখানে আসলে স্টোর করার জন্য যে কোল্ড স্টোরেজটি রয়েছে সেখানে। এছাড়া যদি বলি যে এখানকার কর্তৃপক্ষের সঙ্গে যে কথা হয়েছে যে এই দীর্ঘ সারির কারণে যে ভোগান্তিটা হচ্ছে, এর আরেকটি বড় কারণও বলা হচ্ছে যে এখানে কিন্তু শ্রমিক সংকটও রয়েছে কিছু। এখানে আসলে যেহেতু রমজান মাস চলছে, সেই রমজান মাসে কিন্তু শ্রমিক পাওয়াটা বিশেষ করে এই কোল্ড স্টোরেজের জন্য কিছুটা আসলে কষ্টসাধ্য হয়ে যাচ্ছে, কারণ এখানে যে ঠান্ডাজনিত ব্যাপার থাকে, এছাড়াও যে আলুর যে ধুলোবালি রয়েছে সেখানে কিন্তু সব মিলিয়ে যদি বলি যে শ্রমিক সংকট এখানে কিন্তু কিছুটা রয়েছে। এবং ব্যাপারী এবং কৃষক যারা আসছে তারা বারবার বলছে যে যদি এখানে শ্রমিকের পরিমাণ যদি আরও বাড়ানো যায় সেক্ষেত্রে কিন্তু তাদের দুর্ভোগ আরও কিছুটা কমতে পারে। যদি আমি ধারণ ক্ষমতার কথা বলি, যে এখানে কিন্তু এই যে কোল্ড স্টোরেজটি রয়েছে 11 সিন্দুর, সেখানে 1,40,000 বস্তা মতো আসলে এখানে আলু স্টোর করা যায়। ইতোমধ্যে আমরা যেটা জেনেছি প্রায় 1 লক্ষ আলুর বস্তা কিন্তু স্টোর করা হয়েছে। এছাড়াও আমরা দেখেছি যে এই স্টোরের যে পাশে যে রাস্তাটি রয়েছে সেই সড়কে কিন্তু আসলে দীর্ঘ লাইন এখনো পর্যন্ত আলু বোঝাই করা ট্রাক কিন্তু অপেক্ষমান রয়েছে। এখানে জেলা শুধু নয়, জেলার বাইরে থেকেও বিশেষ করে ঠাকুরগাঁও, বগুড়া, সেখান থেকেও কিন্তু আসলে ব্যাপারীরা আলু নিয়ে এসেছে এবং এখানে স্টোর করছে। এছাড়াও কৃষকদের জন্য তারা যেন বীজ রাখতে পারে সেজন্য কিন্তু এখানে আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। তো সব মিলিয়ে এখানে এবার যে কিশোরগঞ্জের আমি তথ্যটা দিয়ে শেষ করতে চাচ্ছি, যে কিশোরগঞ্জে কিন্তু এবার 5,200 হেক্টর জমিতে আলুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যেটা লক্ষ্যমাত্রা ছাড়িয়ে কিন্তু 5,210 হেক্টর জমিতে এবার আবাদ হয়েছে, যার ফলে ফলন ভালো হওয়ায় কিন্তু চাপ বেড়েছে এই কোল্ড স্টোরেজে। তো শাফিন, এই ছিল আমার কাছে কিশোরগঞ্জ থেকে কোল্ড স্টোরেজে আলুর সর্বশেষ তথ্য। সহকর্মী মশিউর কায়েস যুক্ত হয়েছিলেন কিশোরগঞ্জ থেকে। নিয়মনীতির তোয়াক্কা না করেই রাস্তার দুপাশে কয়েকশো গাছ কাটার অভিযোগ উঠেছে বরগুনার এক ঠিকাদারের বিরুদ্ধে। এজন্য বন বিভাগের নীরবতাকে দুষছেন পরিবেশবাদী ও সচেতন মহল। আর গাছ নিধনকারীর বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। বরগুনা থেকে জিয়াদ মাহমুদের প্রতিবেদন।
চলছে সড়কের উন্নয়নমূলক কাজ। রাস্তা চওড়া করতে নিয়মনীতি তোয়াক্কা না করেই দেদারসে উপড়ে ফেলা হচ্ছে দুপাশের সব গাছ। এ চিত্র বরগুনার পরীরখাল সড়কের। 2024 সালের মার্চে 37 কোটি 68 লাখ টাকা ব্যয়ে শুরু হয় বরগুনা পরীরখাল সড়কটি চওড়াকরণ ও মেরামতের কাজ। প্রকল্পের একটি বড় অংশের কাজ পান ঠিকাদার ফরহাদ জমাদ্দার। অভিযোগ রয়েছে, কাজে খামখেয়ালিপনার পাশাপাশি ডিএন কলেজ সংলগ্ন এলাকায় সরকারি গাছ বিনষ্ট করছে তার প্রতিষ্ঠান। বন বিভাগের অবহেলাকে দুষছেন পরিবেশবাদী ও সচেতন মহল। হেরা ভাঙ্গিয়া চুরিয়া যেভাবে রোড ফালাই রাখছে সেইভাবে গাছগুলো ভাঙ্গিয়া চুরিয়া, এখানে কোনো বন বিভাগের কেউ আসেই নেই। সুন্দরভাবে ঢালাইয়ে কাজটা করতে ভালো হইতো, এখন গাছগুলো দিয়ে কিছু করা যাবে না, দেখতে খারাপ লাগে এবং গাছ তো নষ্ট হয়ে যাবে। আমাদের পরিবেশও ক্ষতি হয়, পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। দেখু দিয়া এইরকম দরিয়া চাপ দেয় ভেঙে পড়ে। প্রতিদিন ট্রাক ভর্তি করে এই বরগুনা নিশানবাড়ি রুটে দেখবেন যে ট্রাক দাঁড়ায় আছে, গাছ ভরতেছে। এই গাছগুলো কোথায় যায়, কারা নেয়, কিভাবে নেয়, এগুলো দেখার লোক নাই। এই গাছগুলো যেভাবে কেটে ফেলা হয়, এখানে সরকারি যে নীতিমালা আছে সেই নীতিমালা এখানে অনুসরণ করা হয় না। মানে ইচ্ছে মতো যে যার মতো গাছ কাটছে, কেটে নিয়ে যাচ্ছে, বন ধ্বংস করছে, উজাড় করে দিচ্ছে। শত শত গাছ বিনষ্টের কথা স্বীকার করেছে ঠিকাদার প্রতিষ্ঠানটি। তবে বিষয়টিকে সাধারণ ঘটনা বলছেন তারা। বলছিল যে যেটা যেটা রাখা যায় ওইটা রাখতে, আর যেটা মানে না রাখে যে কাজ করা সম্ভব না ওইটা ভালাই দিতে বলছে। রাস্তাটা এক্সটেনশন, এই রাস্তাটা শোল্ডার আছে অনেক বড়, এই জন্য মাটি বেগু দিয়ে কাটতে হয়। এটা হাতে কাটলে হবে না। এটা কর্তৃপক্ষ চিঠি দেওয়া হয়েছে বন বিভাগের গাছ কাটিয়ে নেওয়ার জন্য, তারা নেয় না কেন, সেটা তাদের অবহেলা। আর এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে নারাজ বন কর্মকর্তারা। এদিকে আইনি পদক্ষেপ নেয়ার কথা জানান গাছ রোপণকারী প্রতিষ্ঠান। এগুলি কর্তন করে উপকারভোগীদের মধ্যে বিতরণ করা, এই দায়িত্বটা পালন করার কথা সরকারের, কিন্তু সরকার কেন করে না এবং যারা কেটে নেয় তাদের বিরুদ্ধেও ব্যবস্থা কেন নেয় না আমরা জানি না। তবে সরকারের তরফ থেকে উদ্যোগ নেওয়া দরকার। এলজিইডির কর্মকর্তারা জানান, রাস্তার কাজ দ্রুত শেষ করার তাগিদ দেওয়া হয়েছে। একই সাথে ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান তারা। 4টা কন্ট্রাক্টের কাজ খুব দ্রুত আগাচ্ছে, 3টি কন্ট্রাক্টের কাজ একটু কম অগ্রগতি সম্পন্ন। সবগুলোই হয়তো WBM পর্যন্ত, অর্থাৎ এটা হয়তো আমরা এই জুনের মধ্যে, বর্ষার মধ্যে করে ফেলতে পারবো। যে কিছু গাছ কেটে ফেলা হয়েছে সেটা আসলে আমরা আজকে প্রথম শুনলাম, কেউ আমাদেরকে অভিযোগ দাখিল করেনি, আগে শুনিও নি। আজকে যেহেতু শুনেছি সেটা আমরা খোঁজখবর নিব এবং যদি এটা অনিয়মতান্ত্রিকভাবে যদি তারা করে থাকে অবশ্যই তাদের মূলক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সংসদকে অনুরোধ করব। বরগুনা পরীরখাল নিশানবাড়িয়া সড়কে কাজে ধীরগতির কারণে একদিকে যেমন ব্যবসা বাণিজ্য কেন্দ্রিক যোগাযোগ ব্যাহত হচ্ছে, অপরদিকে বাড়ছে জনদুর্ভোগ। তাই দ্রুত সময়ের মধ্যে রাস্তার কাজ সম্পন্ন করার পাশাপাশি যারা নিয়ম নীতি তোয়াক্কা না করে রাস্তার দুপাশের গাছ বিনষ্ট করেছে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের দাবি স্থানীয়দের। জিয়াদ মাহমুদ, এখন বরগুনা। অভ্যন্তরীণ কোন্দলের জেরে রাউজানে দুর্বৃত্তের হামলায় নিহত হয়েছেন কমর উদ্দিন জিতু নামের ইউনিয়ন যুবদল কর্মী। শনিবার রাতে হলদিয়া আমিরহাট বাজার এলাকায় তাকে মারধর এবং ছুরিকাঘাতে হত্যা করা হয়। স্থানীয়রা জানান, রাউজানে মাটি কাটা, ফসলি জমির ভরাটের কাজ এবং খালের বালু উত্তোলন নিয়ে কয়েকটি সিন্ডিকেটের দ্বন্দ্ব চলছে। এ নিয়ে গত কয়েক মাস একটি গ্রুপের সাথে বাগবিতণ্ডা ও মারামারি হয় কমর উদ্দিন জিতুর। এছাড়া আধিপত্য বিস্তার নিয়েও দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এর জেরে শনিবার রাত 9:45টার দিকে আমিরহাট বাজারের কমরের সঙ্গে প্রতিপক্ষের সঙ্গে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে তাকে মারধর ও উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় হামলাকারীরা। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চট্টগ্রামের চন্দনগাঁওয়ে ভিক্ষুককে ধর্ষণের অভিযোগে এক অটোরিকশা চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত 2টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, ধর্ষণের শিকার নারী নগরীর বহদ্দারহাট ও আশপাশের এলাকায় ফুটপাতে ভিক্ষা করতেন। শনিবার রাত 11:30টায় তাকে তুলে নিয়ে যায় সিএনজি চালক মোহাম্মদ আব্দুল আলী। চন্দনগাঁও আবাসিক এলাকায় নিয়ে তার উপরে নির্যাতন চালানো হয়। খবর পেয়ে অভিযান চালিয়ে রাত 2টার দিকে অভিযুক্ত সিএনজি চালককে গ্রেপ্তার করা হয়। নেত্রকোনার হাওরে জনপ্রিয় হয়ে উঠছে হাঁসের খামার। নতুন কর্মসংস্থান তৈরিতে বেকার যুবকরা হাওরে গড়ে তুলছেন খামার। কৃষকরা বলছেন, রোগবালাই কম হওয়ায় ধান চাষের চেয়ে বেশি লাভজনক হাঁসের খামার।
জেলায় খামার বৃদ্ধিতে সুলভ মূল্যে হাঁসের বাচ্চা সরবরাহ থেকে শুরু করে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান প্রাণী সম্পদ কর্মকর্তা। রিফাত আহমেদ রাসেলের তথ্য ছবিতে প্রতিবেদন। নেত্রকোনার খালিয়াজুড়ি মেন্দিপুরের কৃষক সজল মিয়া, তার খামারে প্রায় ৩১০০ হাঁস রয়েছে, যেখান থেকে প্রতিদিন অন্তত ১৮০০ ডিম সংগ্রহ করেন। ডিম ও হাঁস বিক্রি করে প্রতি মাসে আয় অন্তত ৩ থেকে ৪ লাখ টাকা। সজলের মতো হাওড়ের বিল ও খামারের পাড়ে অনেকেই তৈরি করেছেন হাঁসের খামার। আগে শুধু শুকনো মৌসুমে অস্থায়ী ভিত্তিতে খামারগুলো চললেও এখন সারা বছরই চালু থাকে এসব খামার। তাদের পিছনে আপনার দৈনিক ২২,০০০ টাকা খরচ আছে। ডিম দিয়ে গেলে তো দানের চেয়ে লাভ হয়। ১৮০০-১৯০০ মতো ডিম দিতেছে। মোটামুটি ভাবে সব দিক দিয়ে আমরা হাঁসের মধ্যে লাভবানটা বেশি। হাঁসের লাভবান মোটামুটি ভালোই চলতেছে, ইনকাম আগের থেকে অনেক বেশি। ধানের থেকে হাঁস লালন পালন অধিক লাভজনক হওয়ায় হাওড়পাড়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে হাঁসের খামার। এতে স্থানীয়ভাবে যেমন পূরণ হচ্ছে আমিষের চাহিদা, তেমনি দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে এখানকার হাঁস ও ডিম। এতে চাঙ্গা হচ্ছে হাওড়পাড়ের অর্থনীতি। খামারিরা বলছেন রোগবালাই তুলনামূলক কম হওয়ায় হাঁস পালন ধানের থেকে বেশি লাভজনক। তবে বর্তমানে খাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় খরচ বেড়েছে হাঁস পালনে। খরচ অনেকই, যেমন আছে আপনার ২০ মণ ধান কিনলে ১৫,০০০ টাকা, আর এই যে ১০টা বস্তা যদি ৩,০০০ টাকা হইলে হতে অনেকটি টাকা না। ধানের থেকে পাওয়াটা এই হাঁস পাইলে আমাদের বেশি লাভ আছে। ৩ মাস পাইলেই হাঁস আমাদের বিক্রি করে দিলে অনেকটি লাভ। সরকারিভাবে জেলায় হাঁসের একটি হ্যাচারি তৈরি করা হয়েছে, যেখান থেকে সুলভ মূল্যে হাঁসের বাচ্চা সরবরাহ সহ বিভিন্ন সুবিধা দেয়া হচ্ছে বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। ইতিমধ্যে আমাদের এলডিটিপি প্রজেক্টের মাধ্যমে হাঁসের পিজি গ্রুপ তৈরি করেছি এবং সেই সমস্ত পিজিকে প্রশিক্ষণের মাধ্যমে খামারিদের আধুনিক প্রযুক্তি সম্পর্কে তাদের জ্ঞান লাভ করার সুযোগ হচ্ছে। নেত্রকোনায় ছোট বড় মিলিয়ে ৬১৭টি বাণিজ্যিক হাঁসের খামার রয়েছে, যেখানে প্রায় ১০ লাখ হাঁস রয়েছে। রিফাত আহমেদ রাসেল, এখন নেত্রকোনা। সপ্তাহের ব্যবধানে পাইকারি ও খুচরা পর্যায়ে ডিমের দাম কমেছে। প্রতি পিস ডিমে ১.৫ থেকে ২ টাকা লোকসানের দাবি খামারিদের। এ নিয়ে আরও জানাতে গাজীপুরের পুবাইল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ইফতেখার রায়হান। ইফতেখার, জানাবেন হঠাৎ করে ডিমের দাম কমার কারণ কি, বলছেন ব্যবসায়ীরা কত করে কমলো? শাফিন, বছরের অন্যান্য সময়ের তুলনায় এই সময়টিতে অর্থাৎ রমজান মাসে ডিমের চাহিদা কম থাকে এবং যে কারণে কিন্তু খামারগুলোতে যারা পাইকারি যারা ডিম নিয়ে যান খামার থেকে সংগ্রহ করেন তাদের কিন্তু চাহিদা কম থাকে এবং পাশাপাশি বাজারেও কিন্তু ক্রেতাদের ডিমের প্রতি একটু চাহিদা কম থাকার কারণে এই যে ডিম বেচা কিনি সেটা কিন্তু অনেকটা কমে আসে, যার প্রভাব কিন্তু পড়েছে এই ডিমের বাজারে। আমরা দেখেছি যে বিশেষ করে যে প্রান্তিক যে খামারিরা রয়েছেন তারা কিন্তু বিগত ১.৫ মাস ধরেই কিন্তু এই লোকসান গুনছেন, অর্থাৎ প্রতি পিস ডিমে তারা বলছেন যে তাদের প্রায় ২ থেকে ২.৫ টাকা পর্যন্ত তাদের কিন্তু লোকসান গুনতে হচ্ছে। এবং আমি যখন এই গাজীপুরের পুবাইলের এই খামারটিতে এসেছি, এই খামারি আজকে জানিয়েছেন তিনি ৮ টাকা করে আজকে ডিম বিক্রি করেছেন প্রতি পিস ডিম, এবং সেটি এইখান থেকে আরো কয়েক কিলো দূরে অর্থাৎ গাজীপুরের কাপাসিয়াতে সেখানে কিন্তু বিক্রি হচ্ছে ৬০ টাকা ৫০ পয়সা, অর্থাৎ জায়গার দূরত্বের উপর নির্ভর করে কিন্তু সেখানে কিন্তু আরো ৫০ পয়সা কিন্তু কম। অর্থাৎ বলা যায় যে গাজীপুরের ভিন্ন ভিন্ন খামারে কিন্তু এই দামটি কিন্তু ৬০ টাকা ৫০ পয়সা থেকে ৮ টাকার মধ্যে ওঠানামা করছে। এবং এই যে খামারিরা বলছেন যে মূলত চাহিদা কম থাকার সুযোগকে কাজে লাগিয়ে যারা সিন্ডিকেট করছেন, অর্থাৎ ডিমের যে ব্যবসায়ীদের যে একটি সমিতি রয়েছে কারওয়ান বাজারের এবং গাজীপুরের একটি সমিতি রয়েছে মাওনা বাজার, এবং এই দুইটি বাজার থেকে প্রতিদিন SMS এর মাধ্যমে ডিমের দরদাম দেওয়া হয় এবং আজকে ডিম সমিতির নির্ধারণ করে দেওয়া দর হচ্ছে ৬০ টাকা ৫০ পয়সা, অর্থাৎ ৬০ টাকা ৫০ পয়সা করে খামার থেকে ডিম কিনতে হবে পাইকারিদের। এবং সেই ডিম কিন্তু আমরা খোঁজ খবর নিয়েছি পাইকারি পর্যায়ে বিক্রি হচ্ছে ৮ টাকা ২০ পয়সা থেকে ৮ টাকা ৫০ পয়সা পর্যন্ত। এবং এই যখন ডিমের দাম খামারে কমলেও সেটি কিন্তু খুচরা বাজারে যে এর খুব একটা প্রভাব সেটি কিন্তু আমরা কিন্তু দেখছি না, কারণ পাইকারি পর্যায়ে খামার পর্যায়ে যেখানে ৭.৫ টাকা করে ডিম কিনতে হচ্ছে সেখানে আমরা দেখেছি যে ৩০ টাকা করে প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে, সেই ডিম কিন্তু খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৪০ টাকা, অর্থাৎ খামার থেকে
খুচরা বাজারে গিয়ে 10 টাকা কিন্তু ডিমের পার্থক্য তৈরি হচ্ছে। বলা যায় যে এই মাঝখানে যে 10 টাকা, এই 10 টাকা কিন্তু মধ্যস্বত্বভোগীরা কিন্তু নিয়ে যাচ্ছেন এবং খামারিরা আরেকটি অভিযোগ করেছেন, মূলত এই ডিমের দাম কমার সুযোগটি নিচ্ছেন কিছু অসাধু ব্যবসায়ী এবং এই অসাধু ব্যবসায়ীরা এই দাম কমার সুযোগটিকে কাজে লাগিয়ে তারা এখন বিভিন্ন খামার থেকে কম দামে ডিম সংগ্রহ করছেন এবং সেই ডিমগুলো দেশের বিভিন্ন এলাকায় যে কোল্ড স্টোরেজ গুলো রয়েছে সেখানে তারা মজুত করছেন এবং পরবর্তীতে রমজানের পর যখন ডিমের চাহিদা বাড়বে তখন কিন্তু তারা প্রতি পিস ডিম 2 থেকে 2.5 টাকা করে কিন্তু তারা দাম বৃদ্ধি করবেন বলে তারা একটি আশঙ্কা করছেন এবং সেই তখন বাড়তি দামে কিন্তু তারা এই ডিমগুলোকে বিক্রি করবেন। অর্থাৎ এখন যে দামে কিনছেন তার থেকে 2 থেকে 2.5 টাকা বিক্রি করতে পারবেন। যে কারণে তারা বলছেন যে এই মধ্যস্বত্বভোগী এবং যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেটকে মনিটরিং করা দরকার এবং পাশাপাশি ভোক্তা অধিকার শুধুমাত্র বাজারেই মনিটরিং করছে। বাজার মনিটরিং না করে যে সকল বড় বড় ব্যবসায়ীরা রয়েছে যারা সিন্ডিকেট করছেন কোল্ড স্টোরেজে, সেই কোল্ড স্টোরেজ গুলোতে তারা অভিযান চালানোর জন্য তারা প্রান্তিক খামারিরা অনুরোধ জানিয়েছেন। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে গাজীপুরের খামার থেকে ডিমের দরদামের সবশেষ তথ্য। শাফিন। নরসিংদীতে খুচরা ও পাইকারি পর্যায়ে জমে উঠেছে ঈদের কেনাকাটা। এ নিয়ে আরও জানাতে জেলার বড় বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রাকিবুল ইসলাম। রাকিব, জানাবেন দোকানগুলোতে ক্রেতাদের ভিড় কেমন, প্রতিদিন কেমন বেচা কেনা হচ্ছে, বিক্রেতারা কি বলছেন? জি, নরসিংদীতে ঈদের কেনাবেচা ইতিমধ্যে শুরু হয়েছে। ঈদ যত এগিয়ে আসছে নরসিংদীর একদম ফুটপাত থেকে শুরু করে মাঝারি আকারের বিপণী বিতান এবং বৃহৎ আকারের বিপণী বিতান অর্থাৎ শোরুম যেগুলো রয়েছে সবখানেই কিন্তু কেনাবেচা শুরু হয়েছে। ঈদ যত এগিয়ে আসছে আমরা সকাল থেকে নরসিংদী বড় বাজার, ইন্ডেক্স প্লাজা সহ পার্শ্ববর্তী যেসব বড় মার্কেট গুলো রয়েছে সেখানে আমরা সকাল থেকে ঘুরছিলাম। আমরা যেমনটি দেখেছি যে বেলা যত বেড়েছে মার্কেট গুলোতে বা দোকানগুলোতে কিন্তু ক্রেতার সংখ্যা ততই বাড়ছে। যদিও আসলে বিক্রেতারা বলছিলেন যে অন্যান্য বছর আসলে ঠিক এই সময়টাতে যে ধরনের কেনাবেচা করেন বা চলতি বছর আসলে এই সময়টাতে এসে যে ধরনের কেনাবেচা তারা প্রত্যাশা করছেন সেটি আসলে এখনো পর্যন্ত পূরণ হয়নি, হয়তো বা সামনের সপ্তাহ থেকে সেটি আরো কিছুটা বাড়বে। আমি যদি একটু দরদাম গুলো জানিয়ে দিই এবং চাহিদা যেগুলো রয়েছে, দোকানীদের সাথে কথা বলেছি, ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা আমাকে যেমনটি জানিয়েছে যে এখনো পর্যন্ত শিশুদের যে কাপড় রয়েছে অর্থাৎ বাচ্চাদের যে কাপড় রয়েছে সেগুলো আসলে কেনাবেচার শীর্ষে রয়েছে। বাচ্চাদের পাঞ্জাবি, পায়জামা, শার্ট, প্যান্ট এবং মেয়েদের যেসব জামা রয়েছে সেগুলো আসলে কেনাবেচার শীর্ষে রয়েছে। সেগুলোর দরদাম যদি একটু জানিয়ে দিই যে সেগুলো বিক্রি হচ্ছে 500 টাকা থেকে শুরু করে মান ভেদে আসলে 2.5 থেকে 3,500 টাকার মধ্যে এবং ঠিক একই কাপড় কিন্তু ফুটপাতে বিক্রি হচ্ছে আরো কিছু টাকা কমে। ফুটপাতে সেগুলো পাওয়া যাচ্ছে শিশুদের কাপড় 200 টাকা থেকে শুরু করে মান ভেদে 700 টাকার মধ্যে। অপরদিকে চাহিদার শীর্ষে অর্থাৎ শিশুদের কাপড় রয়েছে, দ্বিতীয় অবস্থানে রয়েছে নারীদের কাপড়। তো সেখানে আসলে 3 পিস এবং শাড়ি থেকে শুরু করে অন্যান্য যেসব জামা রয়েছে সেগুলো কিন্তু কেনাবেচা চলছে প্রত্যেকটি মার্কেটে, আমরা দোকানে দেখতে পেয়েছি। সেগুলো নিয়ে আসলে বিক্রেতাদের সাথে কথা বলেছি, সেখানে আসলে দোকানিরা আমাকে জানিয়েছেন যে সেগুলো 3 পিস এবং শাড়ি সেগুলো বিক্রি হচ্ছে 500 টাকা থেকে শুরু করে মানভেদে 10 থেকে 12,000 টাকা পর্যন্ত প্রতি পিস শাড়ি এবং 3 পিস কেনাবেচা হচ্ছে। অপরদিকে এবং চাহিদার শীর্ষে অবস্থানে রয়েছে পাঞ্জাবি। তো ঈদ এবং পাঞ্জাবি দুটো আসলে একই সূত্রে গাঁথা, আমরা প্রতিবারই বলতে পারি বা প্রতিবারই দেখে থাকি। পাঞ্জাবির কেনাবেচাও কিন্তু অন্যান্য সময়ের তুলনায় কিছুটা বেড়েছে। মার্কেটগুলোতে বিভিন্ন দোকানগুলো আসলে পাঞ্জাবির নানাবিধ ডিজাইন কালারের পসরা সাজিয়ে বসেছেন। তারা আসলে ক্রেতাদের সাথে দরদামে মেতে উঠছেন। আসলে ক্রেতাদের সাথে দরদাম এবং হচ্ছে বিক্রেতাদের যে কেনাবেচা সব মিলিয়ে আসলে একটি উৎসবে পরিণত হয়েছে। তো যদিও বিক্রেতারা বলছিলেন যে এখনো পর্যন্ত পুরোপুরি কেনাবেচা শুরু হয়নি, সামনের সপ্তাহ থেকে সেটি আসলে পুরোপুরি কেনাবেচা শুরু হবে। তবে আমরা দেখতে পেয়েছি সকাল থেকে সন্ধ্যা অবধি কিন্তু ক্রেতারা নরসিংদীর বিভিন্ন বিপণী বিতানগুলোতে ভিড় করছেন। ঠিক একইভাবে আসলে পাইকারি কেনাবেচাও হচ্ছে। তো এই ছিল নরসিংদী থেকে আমার কাছে সবশেষ। সহকর্মী রাকিবুল ইসলাম যুক্ত হয়েছিলেন নরসিংদী থেকে ঈদ কেনাকাটার খবর জানাতে। ঈদ উপলক্ষে রমজানের শুরু থেকেই কর্মচঞ্চল চাঁদপুরের দর্জি বাড়ি। সঠিক মাপ আর পছন্দের ডিজাইন পোশাক বানাতে টেইলার্সের দোকানে ভিড় করছেন নানা বয়সী নারী পুরুষ। গরমের কথা মাথায় রেখে সুতি কাপড়ের চাহিদা বেশি, কাজের চাপ বাড়ায় দর্জি খুশি দোকানিরাও। বিস্তারিত তালহা জুবাইরের প্রতিবেদনে। বিরামহীন ঘুরছে সেলাই মেশিনের চাকা, সুই সুতার নিপুণ কাজে টুকরো কাপড় রূপ নিচ্ছে নান্দনিক পোশাকে, যা রঙিন করবে ঈদ আনন্দ। ঈদ উদযাপনের অন্যতম অনুষঙ্গ নতুন পোশাক।
এবার রেডিমেড পোশাকের তুলনায় তৈরি পোশাকেই বেশি আস্থা রাখছেন নারীরা। তাই রমজানের শুরু থেকেই চাঁদপুরের টেইলার্সের দোকানে জমছে আলাদা ভিড়। গরমের কথা মাথায় রেখে অনেকেই পছন্দ করছেন সুতি কাপড়ের পোশাক। গরমে দিয়ে সুতি কাপড়টা একটু বেশি ভালো হয়। এদিকে দিচ্ছি যে তাড়াতাড়ি নিতে পারি, ভালো ডিজাইন হয়, নতুন জামা পরে যে ঈদ করতে পারি তাই। এদিকে কাজের চাপ বাড়ায় ব্যস্ত সময় কাটছে দর্জি দোকানের কারিগরদের। গ্রাহকদের সময় মতো পোশাক পৌঁছে দিতে দিনরাত কাজ করছেন তারা। 2015 দিন আগে থেকে ভিড় করতে আছে, আগের থেকে অনেক কাজ ভালো বাড়ছে, ইনকামও ভালো হইতে আছে। জর্জেট কাপড়টা কম পরে কিন্তু সুতি কাপড়টাও বেশি বানাচ্ছে আর কি। বছরে সবচেয়ে বেশি কাজ হয় রমজানের ঈদকে ঘিরে। রমজানের শুরু থেকেই কাজ বাড়তে থাকায় খুশি দোকানিরা। বেশিরভাগই বুঝের কাস্টমার, তারা অর্ডারি মালটা পছন্দ করে। এই অর্ডারি মালটা তার ফিটিং ঠিক মতো হয়, মন মতো কিনতে পারে। রেডিমেডটা অনেক সময় দেখা যাচ্ছে ফিটিং হচ্ছে না, আবার নিয়ে দোকানে নিয়ে ফিটিং করতে হয়। এই হিসাবে অর্ডারের দোকানে কাজটা ভিড় থাকে বেশি। ছোট বড় মিলিয়ে প্রায় 600 দর্জির দোকান রয়েছে চাঁদপুরে। আর এক একটি পোশাকের মজুরি 300 থেকে শুরু করে 600 টাকা পর্যন্ত। তালহা জুবাইর, এখন, চাঁদপুর। এবারে খেলার খবর। দেশে আসছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী। তার আগমন ঘিরে হবিগঞ্জের বাহুবলের স্নানঘাট গ্রামে উৎসবের আমেজ। নিজ এলাকায় কৃতি সন্তানকে বরণ করতে নানা উদ্যোগ নিয়েছে বাফুফে। কাজল সরকারের প্রতিবেদন। লাল সবুজের জার্সিতে বাংলাদেশের হয়ে খেলতে ইংল্যান্ড থেকে আসছেন ফুটবলার হামজা চৌধুরী। সোমবার 17 মার্চ লন্ডন থেকে বাংলাদেশ বিমানে সিলেটে পৌঁছানোর কথা রয়েছে লেস্টার সিটি এই তারকা ফুটবলারের। সাথে থাকবেন তার মা, স্ত্রী ও সন্তান। বাংলাদেশ ফুটবল ফেডারেশন নিশ্চিত করেছে টিকিট ও নিরাপত্তা সহ সব ধরনের সুযোগ সুবিধা। হামজা চৌধুরীর আগমন উপলক্ষে তার গ্রামের বাড়িতে চলছে উৎসবের আমেজ। বিকেলে গ্রামবাসীর পক্ষ থেকে দেয়া হবে সংবর্ধনা। উনি দেশে আসবেন, দেশের জন্য অনেক কিছু করবেন এবং আমরা স্নানঘাট এলাকাবাসী গর্বিত। উনি খুব ভালো একজন প্লেয়ার। উনি এখন আমরা দেশে নিয়ে খেলবেন, ইনশাআল্লাহ ভালো কিছু করবেন। আমরা সারা গ্রামের মানুষ উল্লাস করতেছে, সারা থানার মানুষ গোটা পাও বলে উল্লাস করতেছে। দেশের প্রতি ভালোবাসা থেকেই বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন হামজা চৌধুরী। তার বাবা মনে করেন বিদেশে থাকা অন্যান্য বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলাররা যদি দেশে ফেরেন তবে 2030 বিশ্বকাপে বাংলাদেশ প্রতিনিধিত্ব করার সম্ভাবনা তৈরি হতে পারে। খেলাধুলার যত কি আছে সংগঠন আছে সবগুলো যাতে রাজনৈতিক প্রভাব মুক্ত থাকে, তাইলে একটা দেশের মোটামুটি এটা উন্নয়নের খেলাধুলার প্রতি মানুষের আগ্রহ বাইরে যাবে। হামজা প্রথম এটার দেখে আপনার অন্যরাও হামজার এটা দেখে ওরা উদ্বুদ্ধ মানুষ আনার জন্য। যদি সবাই এসে যায় আমাদের জন্য বিশ্বকাপ বেশি দূরে নয়। একদিন গ্রামের বাড়িতে কাটিয়ে ঢাকায় যাবেন হামজা। এরপর 20 মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্ব খেলতে দেশ ছাড়বেন তিনি। সবকিছু ঠিক থাকলে আগামী 25 মার্চ ভারতের বিপক্ষে বাংলাদেশের জাতীয় দলে অভিষেক হবে দেওয়ান হামজা চৌধুরীর। এখন হবিগঞ্জ। এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekon.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।